পাঁচ বিচারিক আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণ, রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় জামিন। গ্যাটকো দুর্নীতি মামলায়ও জামিন বহাল। বেগম খালেদা জিয়া উনার ডাকে এই হরতাল অবরোধ ডাকা হয়েছিল। তাদের দলের নেতা কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় জামিন চেয়েছি, আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন। আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে 4 জন মৃত্যুর ঘটনায় এলাকায় বিক্ষোভ। 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা। তদন্ত কমিটি গঠন। জিডির পরও পুলিশি নিরাপত্তার অভাবে খুন হতে হলো পুরান ঢাকার মুয়াজ্জিনকে। অভিযোগ এলাকাবাসীর। তদন্তে বেরিয়ে আসবে আসল কারণ, বলছে পুলিশ। অর্থ বছরের 9 মাসে প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে, বেড়েছে মাথাপিছু আয়ও। সময় এখন বাংলাদেশের, বললেন পরিকল্পনা মন্ত্রী। রিজার্ভের চুরি যাওয়া অর্থের আরও প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অভিযুক্ত ব্যবসায়ী কিম অং এর। শুনানিতে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। এবং মগবাজার ফ্লাইওভারের সুফল পাচ্ছেন না যাত্রী ও চালকরা। 2 ফ্লাইওভার কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। রাজধানী যাত্রাবাড়ী ও গুলশানে নাশকতার 2 মামলা ও শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ 4 মামলায় জামিন পেলেন বেগম খালেদা জিয়া। 4 বিচারিক আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিন পান। এছাড়া গ্যাটকো মামলায় জামিন বহাল রেখেছেন অপর বিচারিক আদালত। আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণের প্রেক্ষাপটে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। বিস্তারিত থাকছে সাদিকুর রহমানের রিপোর্টে। সকাল 10টায় যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে গুলশানের বাসভবন থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা জড়ো হয়ে তার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গত বছর 23 জানুয়ারি বিএনপির কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করে পুলিশ। গত 30 মার্চ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির 5 দিন পর আত্মসমর্পণ করলেন বেগম খালেদা জিয়া। যাত্রাবাড়ী থানার মামলায় জামিন দেয়া সহ গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বহাল রাখেন আদালত। তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে গিয়েছিলেন, উচ্চতর আদালত থেকে ফেরত এসছে। এখন এই মামলায় তিনি হাজির হয়েছেন, সুতরাং তাকে পূর্বের জামিনে তাকে রাখা হয়েছে। পরবর্তীতে তার জন্য 13/4 তারিখ ধার্য হয়েছে। এটা কোনো মামলা হইতে পারে না, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। কিভাবে বেগম খালেদা জিয়া নির্দেশ দিল, এটা অবিশ্বাস্য। এই কথা আমাদের সাবমিশন ছিল, কোর্ট বিবেচনা করে জামিন মঞ্জুর করেছে। অপর 3 মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে বেলা 11:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সিএমএম কোর্টে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সিএমএম কোর্টে বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি করা হয়। এছাড়াও গুলশান থানায় দায়ের করা নাশকতার 1টি মামলা সহ যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া উনি একটি দলের নেত্রী, উনার ডাকে এই হরতাল অবরোধ ডাকা হয়েছিল এবং এই হরতাল অবরোধকে কেন্দ্র করে তাদের দলের নেতা কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে। কে বা কারা একটা বোমা ফেলছে বা বাজি মারছে, অথচ ওরাই করে বেগম জিয়ার বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় জামিন চেয়েছি, আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন। 5টি মামলায় জামিন পেয়ে বেলা 1টার পর আদালত প্রাঙ্গণ থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এলাকায় বিক্ষোভ হয়েছে। এছাড়া 57 জনের নাম উল্লেখ সহ 3000 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে পুলিশ ও নিহতদের পরিবার।
এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী থেকে পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গন্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এলাকার বেশি গুলি চেয়ারম্যানের মারি ফেলে তুমি ভাষা এদের কয়লা বিদ্যুৎ খায় না, ঘরে বাড়ি যেসব গুলিগারা করলো আমরা ফসতে পারি নাই। কয়লা বিদ্যুৎ যদি এখানে হয়, এই গন্ডামারা বড়গোনায় প্রায় 50,000-এরও বেশি মানুষ এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে হবে। বিদ্যুৎ কেন্দ্র করো, গ্যাস বিদ্যুৎ, ডিজেল বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, কয়লা কেন? যেটা সারা পৃথিবী বর্জন করতেছে, এটা আমরা কেন অ্যাকসেপ্ট করব? সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। অন্যদিকে নিহতদের স্বজনরা অজ্ঞাতনামা 3000 জনের বিরুদ্ধে আরো 2টি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। নিঃসন্দেহে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা, কারণ এর আগেও এরা এরকম একাধিক ঘটনা ঘটিয়েছিল। প্রকল্পের কাজে বাধা দিয়েছিল, মালামাল নেওয়ার পথে বাধা দিয়েছিল। চলতি বছর গন্ডামারায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। থানায় জিডি করা সত্ত্বেও পুলিশি নিরাপত্তার অভাবেই খুন হতে হলো পুরান ঢাকা ইসলামপুরের মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী। আর্থিক লেনদেনে অসঙ্গতি, ডাকাতি না অন্য কারণে হত্যা তা তদন্তের পরই বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিনের কাজে ব্যস্ত হতে শুরু করলেও বিল্লাল হোসেনের স্মৃতি এখনো ভুলতে পারেননি পুরান ঢাকার ইসলামপুর রোডের বাসিন্দারা। প্রায় 3 দশক জব্বু খানম মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনকালে এলাকাবাসীর সাথে হৃদ্যতার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে কি কারণে তাকে হত্যা করা হলো এ ব্যাপারে কিছুই বলতে পারেননি তারা। এই মার্কেটের যা ভাড়া আছে সেই ভাড়াটা উনি উঠাতেন, এতটুকু আমার খবর আছে, কিন্তু ওনার কাছে রাখে কিনা এটা আমার জানা নেই। সবার সাথে কথাবার্তা ভালো বলতো। এখানে মনে করেন আসলে অনেকদিন ধরে সে কারোর সঙ্গে ঝয়ঝরগাও দেখিনি, কোনো মারামারিও দেখিনি, কোনো কথা কাটাকাটিও দেখিনি। মসজিদ মার্কেটের আয়ের সব হিসাব মুয়াজ্জিনের কাছেই জমা থাকতো বলে জানান খাজা বংশের উত্তরসূরি খাজা আফসার। তার পূর্বসূরিরাই এই মসজিদ স্থাপনে জমিদান করেছিলেন। গত বছর রমজানে কে বা কারা তাকে হত্যার চেষ্টা করলে থানায় জিডিও করা হয়। রাত্রেবেলা পুলিশ দিকে ঘোরাফেরা করতে হয়ে যায়। রমজান মাসে একটা ঘটনা হয়েছিল, তা আমরা থানাতে জিডি করছিলাম। এটা বিল্লাল হোসেনের ওপর আগের হামলা সহ সম্ভাব্য সব বিষয় মাথায় নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ জোনের ডিসি। হিসাবপত্র, অডিট, এসবের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেখানেও কিছু অনিয়ম দেখা যাচ্ছে আমাদের কাছে। বেডরুমে যে রুমে থাকতেন বেশ কিছু আমরা আলামতও পেয়েছি, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 7.05% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি 1,03,000 কোটি টাকা থেকে কমিয়ে 93,894 কোটি টাকা পুনর্নির্ধারণ করা হয়। এদিকে অর্থনীতিবিদরা বলেন, জিডিপির এই প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রবৃদ্ধি আরও বেশি হওয়া উচিত বলেও মত তাদের। বিস্তারিত থাকছে মোস্তফা মাহবুবের রিপোর্টে। গেল কয়েকটি অর্থ বছরের 6-এর ঘরে আটকে থাকা জিডিপি প্রবৃদ্ধি বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো স্পর্শ করল 7%। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে 2.60% এবং শিল্পে 10.10 এবং সেবা খাতে 6.70%। এনএসি বৈঠকেই পুনর্নির্ধারণ করা হয় চলতি অর্থবছরের এডিপিও। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এসব তথ্য জানান। গর্ববোধ করার দিন যে আমরা আজকে প্রথমবারের মতো আমরা ঘোষণা দিচ্ছি আমাদের চলতি অর্থবছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধির পরিমাণ হবে 7.05 ভাগ। আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি
যেটা গত বছরে 28.99, এটা আবার 29.68। এ সময় মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য সরকার ঘোষিত 1,03,000 কোটি টাকার এডিপি সংশোধন করে কমিয়ে আনা হয়েছে 93,894 কোটি টাকায়। অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 41% বাস্তবায়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। সবারই চাহিদা বেশি, সবাই বলছেন তারা বাস্তবায়ন করতে পারবেন। যেটা ছিল 1,03,000 কোটি টাকা, এখন এটা অলমোস্ট আমাদের এসে গেছে এখন 93,894 কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৃষি, শিল্প ও সেবা খাতের অগ্রগতি বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি আরো বেশি হওয়া উচিত। এই বছর আমরা পদ্মা সেতুরও একটা বড় অগ্রগতি দেখতে পেয়েছি। বেশ কয়েকটি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ফ্লাইওভার বলেন, এগুলোর কিন্তু বাস্তবায়নটা আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেবে কিন্তু জিডিপির এই প্রবৃদ্ধি আমি মনে করি এক্সপেক্টেড। এদিকে চলতি অর্থবছরে দেশের জনগণের মাথাপিছু আয় $1316 থেকে বেড়ে $1466 উন্নীত হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে, চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল হত্যার ঘটনায় 16 জন আজীবন এবং 7 জনকে সাময়িক বহিষ্কার। এবং হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট। প্রায় 2 মাসে অভিযোগপত্র দিল পুলিশ, এখনো পলাতক 3। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া $8,10,00,000 মধ্যে এখন পর্যন্ত $1,53,00,000 ফেরত পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে ফিলিপিন্স সিনেট। মঙ্গলবার শুরু হওয়া সিনেট শুনানিতে এন্টি মানি লন্ডারিং কাউন্সিলকে 30 দিনের মধ্যে আরও প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। অন্যদিকে শুনানিতে $1,70,00,000 থাকার বিষয়টি অস্বীকার করেছে মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেপ। এই প্রথমবারের মতো শুনানিতে বাংলাদেশ ব্যাংকের 2 জন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। সিনেটে নিজেকে আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্টদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন মায়া দেগুইতো। প্রথম দিকে রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে $3 কোটি পাওয়ার সম্ভাবনা থাকলেও সে সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মঙ্গলবার চতুর্থ দফার সিনেট শুনানিতে মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেম দাবি করেছে তাদের কাছে $1,70,00,000 আর নেই। এ বিষয়ে ফিলরেম কর্মকর্তা কনকন বাতিস্তা জানান, 6 ধাপে $3 কোটি, 60 কোটি পেসো এবং $1,80,00,000 কিম ওং এবং সহযোগী ব্যবসায়ী ওয়েকাং জুর কাছে হস্তান্তর করা হয়। কনকন বাতিস্তা আরও বলেন, সব অর্থ প্রদানের সময় নির্দেশনা এসেছে আরসিবিসি ব্যাংকের মায়া দেগুইতোর কাছ থেকে। কিম ওং এবং ওয়েকাং দুজনের বিরুদ্ধে এমএলসির মানি লন্ডারিং চার্জ রয়েছে। এদিকে সিনেটে মায়া দেগুইতো তার লিখিত বক্তব্যে বলেছেন, আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্টের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। আমি আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্টদের ষড়যন্ত্রের বলির পাঠা হয়েছি। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা ছাড়া এত বড় জালিয়াতি সম্ভব নয়। কমিটি রিজার্ভের অর্থ চুরির নেপথ্যের যে গ্র্যান্ড মাস্টারকে খুঁজছে সে আমি নই। আমি ভুল করেছি লরেন্জো তানকে বিশ্বাস করে। তবে শুনানিতে কিম ওং এর দাবি, চুরি হওয়া $1,70,00,000 রয়েছে ফিলরেমেই। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পাচার হওয়া অর্থের মধ্যে আরো প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাসিনো ব্যবসায়ী কিম ওং। এর আগে এএমএলসি কে প্রায় $55 লাখ ফেরত দিয়েছেন কিম। এ নিয়ে প্রায় $1,53,00,000 ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপিন্স সিনেট। এই শুনানিতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তাও। এদিকে আজকের অধিবেশনে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এবং ফিলরেমের কর্মকর্তারা। এদিকে এই অর্থ পাচারে জড়িত ফিলরেমের 2টি অ্যাকাউন্ট জব্দ করেছে এএমএলসি। এদিকে আরসিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রিজার্ভ চুরির ঘটনায় সম্পৃক্ত 4 অ্যাকাউন্টের যাবতীয় সব তথ্য প্রকাশ করা হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের উল্লেখযোগ্য অংশ আদায় করা গেলেও পুরোটা ফিরে পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। সকালে রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি টাকা ফিরিয়ে আনবার জন্য, এবং সে দেশগুলো বিশেষ করে ফিলিপাইন এবং শ্রীলঙ্কা তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে, এবং আমরা আশাবাদী যে আমরা এর বৃহৎ অংশই ফিরে পাবো। সব নাও পাওয়া যেতে পারে, সেটা আনসার্টেন, সব পাওয়াও যেতে পারে। ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে প্রায় 5 ঘণ্টা বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফার। বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন,
ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে এনে কর্মসংস্থানের ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কোনো পক্ষ থেকেই অভিবাসীদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের মাঝে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যে বিষয়টি আমরা উভয়ই একমত হয়েছি তা হলো অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার এই পুরো প্রক্রিয়াটি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি এসব অভিবাসীরা কিভাবে আমাদের উপকারে আসতে পারে সে বিষয়টিও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা একটা চিন্তা করছি যে একটা বড় একটা পলিটিক্যাল ডিক্লারেশন করা যায় কিনা, যার ফলে আমাদের লোকজন বিভিন্ন অপরচুনিটি নিয়ে রেগুলারলি যাবে। আমরা যে সমস্ত বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ইরেগুলার অবস্থায় আছে তাদেরকে তো আমাদেরকে ফিরিয়ে আনা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। তো সেটা যতটা সেফলি করা যায়, ভালোভাবে করা যায়, তাদেরকে একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। 2019 সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং বিএনপি তাতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন আমরা ইউনিয়ন কাউন্সিল করলাম, কিন্তু পরবর্তীকালে আমরা জাতীয় নির্বাচন এই সরকার দিকে করবে না, করতে হবে 15 সালের 5 জানুয়ারি থেকে 93 দিন হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, গাছ কাটা, মায়ের কোল খালি করা, পুলিশ মেরেও লাভ হয় নাই বলেছিলেন। শেখ হাসিনার পতন না হলে আমি ঘরে ফিরে যাব না, কিন্তু কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তিনি ঘরে ফিরেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, পেশি শক্তিতে বিশ্বাস করে বলেও অভিযোগ করেন তিনি। বর্জন করলে কি হবে? যে কটা ইলেকশন হয়ে গেছে বাকিগুলিতে আওয়ামী লীগের পোয়া বড়। এখন তারা করবে কি, একটু টাইট করে সেখানে আইন শৃঙ্খলা ঠিক রেখে তারপরে বলবে যে ওই আগে যে যত গন্ডগোল হয়েছে সব বিএনপির বিরোধী দল করছে। আমরা সেই সুযোগটি তাদের দেব না। প্রত্যেকটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এই সরকারের যে কুৎসিত চেহারা এইটা আমরা জনসম্মুখে নিয়ে আসবো। এই সরকার জনগণের ভোটে বিশ্বাস করে না, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে না, এই সরকার বিশ্বাস করে পেশি শক্তিতে। উপমহাদেশীয় ক্রিকেটের জমজমাট আসর আইপিএল মাতাতে এবার ভারত গেলেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগটা কাজে লাগাতে চান মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সফল হতে চান সাকিবের মতোই। সেরা উইকেট শিকারী হওয়ার কোনো লক্ষ্য না থাকলেও দেশ ছাড়ার আগে নিজের প্রতিভার সবটুকু ঢেলে দেওয়ার কথা জানিয়েছেন মুস্তাফিজ। কদিন আগেই ওয়ার্ল্ড টি-20তে অফ কাটার আর স্লোয়ারের ভিলকি দেখিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। স্টিভেন স্মিথ, রোহিত শর্মা, কেইন উইলিয়ামসনের মতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা হার মেনেছেন মুস্তাফিজের ভিলকিতে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়ে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চান বাংলার কাটার মাস্টার। না, প্রথমবারের মতো যাচ্ছে, অবশ্যই ভালো লাগারই কথা। লাইফের ফার্স্ট, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আরো ভালো করতে পারি। আমি আর সাকিব ভাই। সানরাইজার্সদের হয়ে কেন উইলিয়ামসন, রবি বোপারা, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, যুবরাজ সিং, শিখর ধাওয়ানের মতো বিশ্বের নামকরা ক্রিকেটারদের সাথে একই ড্রেসিং রুম ভাগাভাগি করবেন মুস্তাফিজ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো পরিণত ক্রিকেটার হবার ইচ্ছা মুস্তাফিজের। শেখার তো শেষ নাই, সব জায়গায় বড় প্লেয়ার আর ছোট প্লেয়ার সবকিছু সবার কাছ থেকে শেখার আছে, আর চেষ্টা করবো অনেক কিছু শেখার। ওয়ার্ল্ড টি-20তে 3 ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন 9টি। নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট নিয়ে আসরের সেরা বোলিং ফিগারের মালিকও তিনি। তবে আইপিএলে মুস্তাফিজের চোখ প্রতিপক্ষকে ঘায়েল করতে, সেরা উইকেট শিকারী হতে নয়। না, ওরকম কোনো টার্গেট নেই। যদি উপরওয়ালা ভালো সুযোগ দেয় তাহলে ভালো করা সম্ভব। আইপিএল এর গত কয়েক আসরে বাংলাদেশের দর্শকরা উৎসুক হয়েছিলেন সাকিবের অলরাউন্ড পারফরমেন্স দেখতে। এবার তারা অপেক্ষা করবেন মুস্তাফিজের কাটার আর স্লোয়ারের ভেলকি দেখতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল হত্যার ঘটনায় 16 জনকে আজীবন এবং 7 জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে 7 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত এবং চকবাজার থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী সোহান, তামিম, আশরাফ, মোস্তফা, জিয়াউল এবং নিশান সহ 16 জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের সব ধরনের শিক্ষা সনদ বাতিলেরও সুপারিশ করা হয়েছে। বাকি 7 জনকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না এ মর্মে আগামী 10 এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করার বিরোধকে কেন্দ্র করে গত 29 মার্চ এক পক্ষের হামলায় সোহেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এদের বিরুদ্ধেই দেখা গেছে যে এজাহার করা হয়েছে, এজাহারভুক্ত আসামি এরা। এবং আমাদের যে প্রক্টোরিয়াল বডি যাদের উপর দেওয়া হয়েছিল 7 সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি, তারা তদন্ত করে দেখেছে যে এরা সবাই সম্পৃক্ত। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, তদন্তে 9 জন অভিযুক্ত হলেও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসামি বাচ্চু মিয়া নিহত হওয়ায় তার নাম অভিযোগপত্রে রাখা হয়নি। এছাড়া মামলার অপর 2 আসামি সুলেমান ও বশিরকেও অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনার 52 দিনের মধ্যে দেয়া অভিযোগপত্রে 61 জনকে সাক্ষী রাখা হয়েছে। এদিকে চার্জশিটভুক্ত 8 আসামির মধ্যে 3 জন পলাতক রয়েছে। বিজ্ঞ আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা এবং ঘটনার পারিপার্শ্বিকতার এজাহার বহির্ভূত তদন্তে ঘটনার সহিত পেনাল কোডের 302/201/34 দণ্ডবিধির অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মোট 8 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। খালেক মাস্টার আর এই যে আব্দুল আলী, এই 2 পক্ষের ভিতরেই দলাদলির রেশারেশি সে দরে কিন্তু হত্যা পরিকল্পনা করা হয়। সন্ধ্যার সময়ে আরো থাকছে। বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির তথ্য ফাঁসের পর দেশে দেশে তীব্র প্রতিক্রিয়া। কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থের পাহাড়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের স্থায়ী ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় অভিযোগ করে দাবির কর্মচারী সমিতির নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছে বাংলাদেশ পুলিশ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলেও দাবি করেন তারা। ভবন নির্মাণের স্থানে গাছ কেটে ফেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবন নির্মাণের কাজ বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিএনপি দেশকে জঙ্গিবাদী ও অকার্যকর রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তারা এই অভিযোগ করেন। এ সময় তারা দেশ 7% প্রবৃদ্ধি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া আবার সে আমাদের কষ্টার্জিত গণতন্ত্রকে আবার অবরুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। চেষ্টা করেছে নির্বাচন থেকে সরবেন না, কোর্টে আত্মসমর্পণ করেছেন, ধন্যবাদ জানাই তাকে। কিন্তু এটা তার বেগম খালেদা জিয়া বা বিএনপির আসল চেহারা নয়। বাংলাদেশটাকে তারা জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশটাকে তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তার আসল স্বরূপ কোন সমাজে উদ্ঘাটিত হবে তার জন্য আপনাদের সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রবৃদ্ধি 7 অতিক্রম। আমাদের কিছু অর্থনীতিবিদ আছেন, তারা নিদান হাঁটে কবিরাজদের মতো, না 6 যা আছে এটা এই বছর থাকতো না, ওটা পাচ্ছে না বা 6-এর উপরে উঠতো না। আপনাদের যে দোয়া, দেশের মানুষ খারাপ থাকুক, প্রবৃদ্ধি নামে যাক, আর আপনারা গিয়া আবার প্রধানমন্ত্রী
মন্ত্রী সচিবালয় আর হাওয়া ভবন এইগুলিতে আপনারা দখল করে বইয়ে যান। শেখ হাসিনার নেতৃত্বে মানুষ সুখে আছে, সমৃদ্ধির দিকে আগাচ্ছে। পহেলা বৈশাখে মুখোশ ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তনু হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে তনুর ধর্ষণের বিষয়ে কুমিল্লা ও চট্টগ্রামে 2 ধরনের রিপোর্ট প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন জোটের নেতারা। পহেলা বৈশাখে ভুভুজেলা ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও মুখোশ ব্যবহারের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়। পরে টিএসসি থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিলে দোয়েল চত্বরে আটকে দেয় পুলিশ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা খুবই লজ্জা পাই যখন দেখি যে দুটি মেডিকেলের 2 রকম রিপোর্ট। কুমিল্লা থেকে বলা হলো যে ধর্ষণ হয়েছিল তনু তাকে হত্যা করবার আগে। চট্টগ্রাম থেকে গতকাল জানিয়েছে যে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভীষণ বিভ্রান্তিমূলক। হঠাৎ করে দেখলাম পয়লা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না, এটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। পয়লা বৈশাখ বিকেল 5টার পরে বাংলাদেশের কোথায় উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, এই সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সারা দেশের সংস্কৃতি কর্মীরা আমরা আইন অমান্য করতে বাধ্য হব। মগবাজার মৌচাক ফ্লাইওভারের সুফল আটকে গেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। বিজয় সরণির লিংক রোড ও মগবাজার ফ্লাইওভার, এই 2 ফ্লাইওভারের নামার স্থান প্রায় কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষজ্ঞদের মতে 2003 সালে করা নকশা 2013 সালে বাস্তবায়নের সময় ওই এলাকার পরবর্তী 10 বছরের সড়ক ব্যবহারের পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি, আর সে কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে পরিবর্তিত ট্রাফিক প্যাটার্ন বিবেচনায় নিয়ে ওই এলাকায় ট্রাফিকিং ব্যবস্থা সাজানো হচ্ছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বহু আলোচনা সমালোচনা আর দীর্ঘ জনদুর্ভোগের পর চালু হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের সিকিভাগ অংশ। এটি চালুর পর মগবাজার এলাকায় যানজট কিছুটা কমেছে, যদিও পিক আওয়ারগুলোতে পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় উল্টো চিত্র। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফ্লাইওভারের তেজগাঁও অংশে নামার পর। কিছু দূর এগুলে বিজয় সরণির লিংক রোড থেকে আসা গাড়ির চাপ এবং মগবাজারের গাড়ির চাপ মিলিত হয় শিল্পাঞ্চলের চৌরাস্তায়। তারপর তা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। নাবিস্কুট থেকে শুরু করে আপনার একবারে মহাখালী পর্যন্ত পুরোটাই জাম থাকে। খুব অল্প সময় মগবাজার থেকে দ্রুত 1 মিনিটের মধ্যে চলে আসছে এখানে আগে যে পরিমাণ গাড়ির প্রেসার ছিল এখন একটা বেড়েছে। এছাড়া ফ্লাইওভার নিয়ে হালকা যান চালকদের অভিযোগ আছে। অন্যান্য ফ্লাইওভারগুলোতে যেমন ইজিলি উঠতে পারি, এটা ঢালু উঠলে ওই রকম ভাবে তৈরি হয়নি। এটা অতিরিক্ত একটু খারাপ এসে গাড়িটা উঠতে খুব কষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন 2003 সালের নকশা 10 বছর পর বাস্তবায়নের সময় নতুন তৈরি হওয়া হাতিরঝিল ও বিজয় সরণির লিংক রোডকে বিবেচনায় নেওয়া হয়নি। যেহেতু সেই 3-4 সালের পরিকল্পনার বাস্তবায়ন এখন হলো, ডেফিনেটলি কিছুটা হোঁচট খাবেই এবং সমন্বয়হীনতা থাকবে। সঙ্গত কারণে এটার একটা আপডেটিং করা জরুরি ছিল। তবে কর্তৃপক্ষের দাবি মহাখালী পর্যন্ত জ্যাম কমাতে তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। আমরা আগামী 15 দিনের ভিতরে যে কাজটা করব, যে কিছু ইউলুপ দিয়ে আপনার এই পাশে ইউলুপ দিয়ে প্লাস এ পাশে আপনার ইউলুপ দিয়ে এই জিনিসগুলোকে ট্রাফিক রেগুলেট এমনভাবে করব যাতে উঠতে এবং নামতে কোনো ধরনের কোনো সমস্যা এবং যানজট না থাকে। নির্মাণ কাজ শুরুর পর কথা ছিল কাজ শেষ হবে 2 বছরের মধ্যে, কিন্তু 3 বছর পরও নানা প্রশ্ন নিয়ে কাজ হয়েছে 4 ভাগের মাত্র 1 ভাগ। এই এলাকার মানুষজন বলছে ফ্লাইওভারের র্যাম্প কোথায় নামলে সুবিধা হতো, কিংবা নকশায় আদৌ ভুল রয়েছে কিনা তা তারা শুনতেও চান না, বুঝতেও চান না। মানুষের চাওয়া যানজট মুক্ত হোক রাজধানীর এই ব্যস্ত এলাকা। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নানা মহল। মোসাক ফনসেকা নামের আইনি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া প্রায় 40 বছরের এসব নথি পরীক্ষা করে তার কিছু অংশ প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ICIJ। সংস্থাটি জানায়, নথিতে 200 দেশের 2,14,000 ব্যক্তির টাকা পাচারের তথ্য আছে, যাদের মধ্যে আছেন বিশ্বের 140 জন রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিক। তারা বিশ্বের 21টি করে কর রেয়াত পাওয়া অঞ্চলে টাকা পাঠিয়ে গড়ে তুলেছেন নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান। পানামা পেপারস নামে খ্যাত হওয়া বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের নথি প্রকাশের পর তার পদত্যাগের দাবিতে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে অন্তত 10,000 মানুষ। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী অর্থ পাচারের সঙ্গে জড়িত থেকেও আমাদের মিথ্যা কথা বলে আসছে। আমাদের অর্থমন্ত্রীও তাকে সহায়তা করছেন। আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। হাজারো মানুষ বিক্ষোভ করলেও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু সাফ বলে দিলেন, পদত্যাগের কোনো পরিকল্পনাই তার নেই। পদত্যাগের কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি নির্দোষ, আমার স্ত্রীও নির্দোষ। আমরা নিয়মিত কর দিয়ে আসছি, সুতরাং কর ফাঁকির প্রশ্নই আসে না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো জড়িত আছেন বলে তথ্য উঠে এসেছে নথিতে। তবে এসব তথ্যকে মিথ্যা হিসেবে মন্তব্য করে টুইটারে মন্তব্য করেন পোরোশেঙ্কো। তবে পার্লামেন্টের সদস্যরা বিষয়টি তদন্তে একটি কমিটির আহ্বান করেছেন। বিরোধী দলীয় সংসদ সদস্যরাও পোরোশেঙ্কোর অভিশংসনের দাবি জানিয়েছেন। আলোচনার তালিকায় আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুতিনের 3 ঘনিষ্ঠ বন্ধু আছেন মোসাক ফনসেকার তালিকায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জাতীয় নির্বাচনের আগে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে ঘোলাটে করার উদ্দেশ্যেই পুতিনের দিকে আঙুল তোলা হচ্ছে বলে মন্তব্য করেন। তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের 2 ছেলে ও 1 মেয়ের নামও। তবে তাদের কর ফাঁকি বা অবৈধভাবে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। তবে নিজেদের সকল কাজকে বৈধ এবং তারা ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন মোসাকা ফনসেকার পরিচালক রামন ফনসেকা। আমরা 40 বছর ধরে কাজ করছি। গোপনীয়তা রক্ষা করে কাজ করাই আমাদের নীতি। আমরা হ্যাকিং এর শিকার, এর বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেব আমরা। তবে পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা বলেছেন তার দেশ এ বিষয়ে তদন্তে সর্বোচ্চ সহায়তা করবে। মোসাক ফনসেকার ওই 1,10,00,000 নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক সুইডয়েচে সানডং এর হাতে আসে। এরপর এসব নথি দেওয়া হয় ICIJ এর কাছে। এই সংস্থাটি বিবিসি, গার্ডিয়ান সহ 78টি দেশের 107টি সংবাদ মাধ্যমকে দেয় নথিগুলো, যেগুলোর সত্যতার পরীক্ষা নিরীক্ষা এখনো চলছে। আফসাতুন্নেসা, সময় সংবাদ। ওয়ার্ল্ড টি20তে সর্বোচ্চ রানের মালিক হতে তামিম ইকবালের জন্য $5,000 পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগ দল পেশওয়ার জালমি। দলের মালিক জাভেদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টে তামিমের এই পুরস্কার ঘোষণা করেন। 6 ম্যাচে 295 রান করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। বিশেষ করে প্রথম পর্বে তার ব্যাটিং প্রদর্শনী ছিল দুর্দান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে 83 ও আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঝড়ো 47 রানের পর ওমানের বিপক্ষে হাঁকান বাংলাদেশের টি20 ইতিহাসের প্রথম শতক। 103 রানের ইনিংসটি আসরের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় ঠাঁই পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সেমিতে উঠতে না পারলেও তামিম 295 রান করেন। তামিম যা আসরে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 বিচারকের আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ। রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় জামিন। গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে 4 জন মৃত্যুর ঘটনায় এলাকায় বিক্ষোভ। 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা। তদন্ত কমিটি গঠন। জিডির পরও পুলিশি নিরাপত্তার অভাবে খুন হতে হলো পুরান ঢাকার মুয়াজ্জিনকে। অভিযোগ এলাকাবাসীর। তদন্তে বেরিয়ে আসবে আসল কারণ, বলছে পুলিশ। অর্থ বছরের 9 মাসে প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে। বেড়েছে মাথাপিছু আয়ও। সময় এখন বাংলাদেশের, বললেন পরিকল্পনা মন্ত্রী।
এবং রিজার্ভের চুরি যাওয়া অর্থের আরও প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অভিযুক্ত ব্যবসায়ী কিম অং এর। শুনানিতে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।